brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3:03 খবর। আর আমি আপনাদেরকে জানাবো পারুইয়ে টুলুর শ্বশুর বাড়িতে বম্ব স্কোয়াড। কিন্তু বম্ব স্কোয়াড কেন, জানাবো আপনাদের। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো পরিবেশ দপ্তরের শব্দবিধিতে কি বলা হচ্ছে এবং সেই অনুযায়ী কি কি কাজ এখনো পর্যন্ত শুরু করা হয়েছে, ডিটেলে বলবো। আর আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ এবং বিদেশ যাত্রার কি হলো, কি বললো আদালত। তবে শুরুতে সৈকত, যে প্রশ্ন তুমি তুললে, টুলুর শ্বশুর বাড়িতে তো ব্যাগ পাওয়া গিয়েছিল, এবারে বম্ব স্কোয়াড কেন এলো? একদমই, কারণ একের পর এক টুলুর তথ্য সামনে আনছি আমরা জি24 ঘন্টার। এবার পারুইয়ে টুলুর শ্বশুর বাড়িতে বম্ব স্কোয়াড। কেন বম্ব স্কোয়াড এলো? বিদেশে পারুইয়ে টুলুর শ্বশুর বাড়ি এবং শালকের বাড়িতে সকালে আসে রাজ্য পুলিশের STF। শ্বশুর বাড়িতে সন্দেহজনক কিছু ব্যাগ পাওয়া গিয়েছে। ব্যাগে টাকা থাকতে পারে বলে অনুমান। ফের মিলবে টাকার পাহাড়। তারপরই জেলা পুলিশ এসে তল্লাশি শুরু করেছে। টুলুর শ্বশুর বাড়িতে বম্ব স্কোয়াড, STF এর জেলা পুলিশের তল্লাশি। তবে বম্ব স্কোয়াড কেন? কারণ বেশ কিছু ব্যাগ পাওয়া গেছে, সেই ব্যাগে অনুমান করা হচ্ছে টাকা আছে, আবার বমও থাকতে পারে। ফলে কি আছে সেটা আগে থেকে রিস্ক না নিয়ে বম্ব স্কোয়াড ইতিমধ্যেই এসেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে। এখন টাকা আছে না বোম আছে সেটা বোঝা মুশকিল, তবে কিছু ব্যাগ পাওয়া গেছে। পিয়ালি মিত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পিয়ালি, টুলুর শ্বশুর বাড়িতে বম্ব স্কোয়াড কেন? শোনা যাচ্ছে টাকা রয়েছে সেই সমস্ত ব্যাগগুলোতে। দেখো, টাকা রয়েছে না বম রয়েছে সেটা এখনও পর্যন্ত কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। তবে যে ধরনের অ্যাক্টিভিটি আমরা সকাল থেকে এই বাড়িকে কেন্দ্র করে দেখছি সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। প্রথমে STF এর টিম এসেছিল, তারা বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় পরপর দুটো বাড়িতে। তারপর আমরা দেখলাম জেলা পুলিশকে খবর দেওয়া হয়, জেলা পুলিশের একটা বড় ফোর্স SDPOর নেতৃত্বে তারা চলে আসে এবং এখন যাবতীয় যে কাজ এই বাড়িকে কেন্দ্র করে হচ্ছে। প্রাথমিকভাবে আমরা শুনেছিলাম বেশ কয়েকটা বাড়ি এই ব্যাগ পাওয়া গেছে, যার মধ্যে সন্দেহজনক কিছু ব্যাগ পাওয়া গেছে যার মধ্যে টাকা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছিল। এবং মিনিট 15 আগে আমরা আরও এক ধাপ এগিয়ে এই তদন্তের ক্ষেত্রে যেটা দেখলাম, যে জেলার বীরভূম জেলা পুলিশের যে বম্ব ডিটেকশন স্কোয়াড সেই টিমও কিন্তু এক্ষুনি পৌঁছালো এবং তার সঙ্গে সঙ্গে এই টুলু মণ্ডলের শ্যালক মিন্টু, তার বাদিকে যে বাড়িটা সেটা মিন্টুর বাড়ি, সেই মিন্টু গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত বলে আমরা জানতে পারছি। তাকে আমরা দেখলাম মিন্টুর যিনি ম্যানেজার, তাকে হাত ধরে দুজন অফিসার তারা হাত ধরে তাকে ভেতরে নিয়ে এই বাড়ির ভেতরে ঢুকলেন। ফলে গোটা বাড়ির ভেতরে কিন্তু একাধিক এজেন্সি বলা যেতে পারবে, বীরভূম জেলা পুলিশ, তার সঙ্গে IBর অফিসাররা রয়েছেন, একসঙ্গে STF এর অফিসাররা রয়েছেন। কিছুক্ষণ আগে একেবারে বম্ব ডিটেকশন স্কোয়াড তাদের সদস্যরাও এসে পৌঁছেছেন। ফলে গোটা বাড়ির ভেতরে কি চলছে, কি উদ্ধার হয়েছে সেটা নিয়ে অবশ্যই রহস্য তৈরি হয়েছে। যে টুলুর এত সাম্রাজ্য তুমি আমাদেরকে দেখাচ্ছ প্রত্যেক দিন, কিন্তু কখনো বম্ব স্কোয়াডকে আমরা দেখিনি। তার মানে নিঃসন্দেহে STF এমন কোনো সন্দেহজনক কোনো ব্যাগ বা কিছু পেয়েছে যেখানে বম থাকতে পারে বলে প্রাথমিক অনুমানের ভিত্তিতেই বম্ব স্কোয়াড এসেছে। একেবারেই দেখো, বম্ব স্কোয়াড ডিটেকশন স্কোয়াডকে তখনই ডাকা হয় যখন তারা কিছু একটা সন্দেহজনক কিছু পান, তারপরেই বম্ব ডিটেকশন BDS টিমকে কল করা হয় এবং সেটাই আমরা দেখলাম যে এখানে BDS টিমকে ডাকা হয়েছে এবং BDS টিম পৌঁছানোর পরেই মিন্টুর একজন যে ম্যানেজার তাকেও বাড়িতে নিয়ে প্রবেশ করলেন। ফলে যেটা প্রশ্ন উঠছে, তাহলে কি বাড়ির মধ্যে বিস্ফোরক জাতীয় এমন কিছু রয়েছে এবং তার ভিত্তিতেই কোনো ব্যাগ বা অন্য কিছু সেটাকে নিশ্চিত হবার জন্য, অর্থাৎ সেই ব্যাগটি বা বস্তা হোক বা সেটা যদি খোলার আগে বম্ব ডিটেকশন স্কোয়াড যারা রয়েছে তারা নিশ্চিত হওয়ার পরই ব্যাগটা তারা খুলতে চাইছেন এবং সেই কারণেই একেবারে আটঘাট বেঁধে তদন্তকারী অফিসাররা এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং আমরা দেখলাম BDS এর টিম তাদের যাবতীয় যে এই ধরনের বম্ব ডিটেকশনের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে সে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে তারা কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। এখন আজকে সকাল 9টা নাগাদ STF এর টিম 5টা গাড়ি নিয়ে তারা এখানে পৌঁছায়।
প্রাথমিকভাবে এই বাড়ির পেছনের অংশ, জঙ্গলের দিকে যে অংশ, একটু ক্যামেরা পার্সন যদি দেখানো সম্ভব হয়, জঙ্গলের যে অংশ সেইখানে তারা কিছুক্ষণ তল্লাশি চালায়। এইটা হচ্ছে যে নুরুল হক মিন্টু এই টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেখানে তারা একটা টিম তল্লাশি চালাচ্ছিল। STF এর একজন এসপির নেতৃত্বে এই তল্লাশি চলছে, বীরভূমের এসপি। পিয়ালি, আমি সব্যসাচী, আমার একটা প্রশ্ন রয়েছে। এই টুলু মণ্ডল তো পাথর ব্যবসায়ী, আর আমরা জানি বীরভূমে অনেক সময় জিলেটিন, স্টিক ফিক এসব উদ্ধার হয়, পাথর ফাটাতে এগুলো তো কাজে লাগে। সেই রকম কোনো বিষয় কি থাকতে পারে? আর যদি তা থেকে থাকে, এভাবে তো বাড়িতে থাকার কথা নয়। তাহলে কি ওই যে মাঝে মধ্যেই যে জিলেটিন স্টিক উদ্ধারের খবর পাওয়া যায়, তার সাথেও যদি টুলু মণ্ডলের যোগসাজশ পাওয়া যায়, এ তো অসম্ভব কিছু না। একেবারেই দেখো, সেটা অসম্ভব কিছু নয়। এবং টুলু মণ্ডলের পাথর খাদান রয়েছে, নিজস্ব পাথর খাদান রয়েছে, ফলে পাথর খাদানে বহু ক্ষেত্রে বিস্ফোরণ ঘটানোর জন্য কিন্তু এই ধরনের জিলেটিন স্টিক বা ডিটোনেটর সেগুলো ইউজ করা হয়, কিন্তু সেটা কখনো বাড়িতে রাখার কথা নয়। ফলে বম্ব স্কোয়াড যখন এখানে পৌঁছেছে, নিশ্চিতভাবেই কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে ডিটোনেটর হোক, জিলেটিন স্টিক হোক বা অন্য কোনো বিস্ফোরক জাতীয় জিনিস, সেটা কিন্তু বাড়িতে তো থাকার কথা নয়। তাহলে টুলু মণ্ডল এই ধরনের জিনিস যদি তার শ্বশুর বাড়ির ক্ষেত্রে বাড়িতে ভেতরে রেখে দিয়ে থাকে, তাহলে সেগুলো কি অন্য কোনো অপরাধের কাজে ব্যবহার করার জন্যই মজুত করেছিল? যদিও আবারও বলছি, এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে টাকা উদ্ধার বা কোনো রকম বিস্ফোরক পাওয়া গিয়েছে কিনা সেরকম বিষয় কিছু নিশ্চিত করেনি। কিন্তু আমরা যেটা দেখেছি, BDS টিম এখানে পৌঁছেছে, তারপর টুলু মণ্ডলের আরও একজন অফিসার এসে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে টিম এসে পৌঁছাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন উঠছে যে আদতে এই বাড়ির ভেতরে কি রয়েছে। আরও একবার ক্যামেরা পার্সন যদি ছবিটা দেখায়, এই মুহূর্তে দুজন IPS অফিসারের নেতৃত্বে, একদিকে জেলা পুলিশ, অন্যদিকে STF এর টিম, BDS টিম, জেলার IBর যারা অফিসাররা, তারা প্রত্যেকে এই বাড়ির ভেতরে যে একেবারে যে উঠোন রয়েছে, সেই উঠোনকে কেন্দ্র করেই কিন্তু যাবতীয় কর্মকাণ্ড চলছে বলে আমরা জানতে পারছি। ফলে আরও কিছুটা সময় গেলে বোঝা যাবে যে তারা যেটা সন্দেহ করছেন বাড়ির ভেতরে কোনো টাকা বা বিস্ফোরক জাতীয় কিছু আছে কিনা, সেটা হয়তো আরও কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। একেবারে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পিয়ালি। এবং সত্যি এটা একটা সন্দেহের বিষয় যে টাকা পেতে পেতে হঠাৎ কি তাহলে বোমাও মিলল, মানে এই সন্দেহ ধানা বাজছে। না হলে BDS টিম কেন আসবে? আমরা নজর রাখছি প্রতি মুহূর্তের আপডেটে। শুক্লা, আমরা যোগী রাজ্যে একটা বিশেষ মানে বলা যেতে পারে আইন বলবো না, একটা বিশেষ পদ্ধতি আমরা লক্ষ্য করি। বাংলাতেও কি সেই একই জিনিস হতে চলেছে? এখনো পর্যন্ত যেমন যেমন নির্দেশিকা আসছে তাতে খানিকটা এটা মনে হতেই পারে, কারণ পরিবেশ দপ্তরের যে শব্দবিধি, সেই শব্দবিধি অনুযায়ী অ্যাক্ট ইতিমধ্যে শুরু হয়ে গেল। কি সেগুলো? যেমন মসজিদ থেকে ইতিমধ্যেই মাইক সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে, এবং যেগুলো লোকালয় এরিয়া, সে সমস্ত জায়গায় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু মাইক ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখবো, ধর্মীয় স্থান, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে 40 ডেসিবেলের বেশি নয়, এটাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরিবেশ দপ্তরের যে শব্দবিধি, সেই শব্দবিধি অনুযায়ী একাধিক কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেমন মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, পরিবেশ দপ্তরের নির্দেশিকা সূত্রেই এটা খোলা হচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে জনবহুল এলাকায় রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মাইক ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় স্থান, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে তার আশপাশে কিন্তু 40 ডেসিবেলের বেশি নয়, এমনটাই বিধিনিষেধ জারি করা হয়েছে। কথা বলে নেব, রণজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার প্রতিনিধি সরাসরি। রণজয়, ইতিমধ্যে যেটা বলছিলাম যে পরিবেশ বিধি, সেই পরিবেশ বিধি মেনেই শব্দবিধির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, এবং সেই অনুযায়ী মসজিদগুলো থেকে মাইক সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। কি ছবি মালদার? শুক্লা, প্রথমে বলে রাখি, মালদা জেলায় পুলিশ প্রশাসন বিভিন্ন যে মসজিদ কমিটি রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন। মূলত তাদের যে মাইকগুলি রয়েছে তাদের নিজের উদ্যোগে খুলে নেওয়ার তারা পরামর্শ দিয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে পুলিশ প্রশাসন কিন্তু সেই মসজিদগুলোতে যাচ্ছে যেখানে জনঘনত্ব বেশি রয়েছে এবং এলাকার জনবহুল রয়েছে, এবং একাধিক মাইক বা লাগানো রয়েছে মসজিদগুলোতে। সেই মাইকগুলিকে খুলে নেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা যে ছবি পেয়েছি, মূলত হরিশ্চন্দ্র
বিমানবন্দর থানা এলাকার একটি মসজিদ, হাটখোলা মোবারকপুরে একটি মসজিদ, যেখানে গতকাল রাতে পুলিশ কর্মীরা যান এবং সেখানে মসজিদে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে বলেন যে মাইকগুলো খুলে নেওয়ার জন্য। এবং তারপরে দেখা যায় সেই মসজিদে বেশ কয়েকটি মাইক লাগানো রয়েছে এবং যারা ওইখানকার কর্মকর্তা রয়েছেন সেই মসজিদের, তারা কিন্তু স্বেচ্ছায় সেই মাইকগুলো খুলে নেন। পুরো বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে মালদা জেলায় এবং তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন মূলত নজরুল ইসলাম মোথাবাড়ি বিধানসভা, তিনি কিন্তু পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছেন। তার পুলিশ সুপারকে পুরো বিষয়টি জানিয়েছেন যে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো আইন তাদের কাছে এসে পৌঁছায়নি, তাহলে কেন এই মসজিদগুলোর মাইক খোলা হচ্ছে? তারা শব্দবিধি মেনে চলবেন। হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, পরিবেশ দপ্তরের যে নির্দেশ রয়েছে, তা কিন্তু কার্যত তারা মেনে চলবেন। 60 ডেসিমেলের নিচে 40 ডেসিমেলে সেই মসজিদগুলোতে মাইক বাজবে, কিন্তু মাইক খুলে নেওয়ার নিদান যে কারা দিলেন, কেন দেওয়া হলো, সেই বিষয়টি নিশ্চিত নন। এবং তিনি কিন্তু সামাজিক মাধ্যমে পরামর্শ দিয়েছেন যে এই মসজিদগুলির মাইক খোলার আগে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়, কোনো রকম বিভ্রান্তমূলক কাজকর্ম বা গুজব যেন ছড়ানো না হয়, এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য। পুরো বিষয়টি নিয়ে কিন্তু মালদার যে রাজনৈতিক বাতাবরণ তা কিছুটা হলেও কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। শুক্লা, তুমি নজর রাখো। রণজয়, আমি ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। খলিলুর রহমান এবং সেই সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য তো শোনায় বই, পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বা কি বলছেন, তার বক্তব্যই বা কি শোনায়। মসজিদের মাইক বাজবে আর একদিকে আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনেই হচ্ছে। সুতরাং আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না। এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব। আগেই বলেছি, মাইনরিটি কমিউনিটির খেলাফে যদি এই সরকার কোনো কিছু করে আওয়াজ আমরা তুলব, বিরোধিতা করব। 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছেন, মাইক নামাতে বলেন। কে পুলিশ, কে অধিকার দিয়েছে, কে? মন্দিরের লোকদের থাকুন দেখি, থাপ্পড় মেরে গালটাল লাল করে দেবে কেউ আগে। মসজিদের ইমামদের থেকে থ্রেট করছেন, उतार लो, शर्म नहीं आता? आपके खिलाफ केस होगा, हाईकोर्टे दाঁড় করাবো আপনাদেরকে যদি কোর্ট এই অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। রাজ্যের সমস্ত যে মসজিদ সেখান থেকে মাইক খোলার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরো নির্দেশিকা, এবং সেখানে বলা হচ্ছে সমস্ত জায়গায়। এর আগে অনেক জায়গায় খোলা হয়ে গেছে মসজিদ নয়, মন্দির বা এই ধরনের যেখানে সার্বজনিক স্থানে মাইক বাজে সাধারণ লোকের অসুবিধা হয়, সব জায়গাতে নামিয়ে নেওয়া উচিত। কোথাও এদের অধিকার দেওয়া হয়নি মাইক লাগাবার। কলকাতা রাজ্য দেশে হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশেই যেতে হবে মেডিকেল গ্রাউন্ডে, কি বলছে তাহলে হাইকোর্ট? সব্যসাচী, হাইকোর্ট পারমিশন দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার এবং একাধিক মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা SSKM চক্ষু বিভাগে মেডিকেল বোর্ডের কাছে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে না, বিদেশ যাত্রার পারমিশন দেওয়া যাবে না, কারণ তার বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল মামলা এখন বিচারাধীন। যেহেতু আদালত কোনো মেডিকেল এক্সপার্ট নয়, আইনজীবীরাও নন, তাই জন্য SSKM হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল বোর্ডের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাবে, তার সমস্ত রিপোর্ট দেখাবেন। এরপর আগামী পরশুদিন SSKM হাসপাতাল একটি রিপোর্ট দিয়ে জানাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে নাকি এই দেশেই তার চিকিৎসা করানো সম্ভব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি নিজের চিকিৎসার জন্য আমি বিদেশেই যাব, এবং বিদেশ যাওয়া বা কোথায় চিকিৎসা করানো হবে তা সম্পূর্ণভাবে একজন রোগী সিদ্ধান্ত নেয়। মনোজস্ব গণবংশ, 24 ঘন্টা, কলকাতা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো SSKM যেতে চাইছেন না, তিনি তো বিদেশ যেতে চাইছেন। এবং যদি আদালত SSKM যেতেই বলে বা বিদেশে যাওয়ার অনুমতি না দেয়, তাহলে মামলা দরকার হয় খারিজ করে দিই। কেমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি সওয়াল করেছেন, তিনি কোনোভাবে SSKM যাবেন না, পছন্দের ডাক্তার দেখাতে চান। হাইকোর্টে এমনই মরিয়া আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর।
এবং এই জায়গায় দাঁড়িয়ে আদালত যেরকম পরামর্শ দিয়েছিল যে এখানে চিকিৎসা করানো হোক, দরকার আলাদা মেডিকেল বোর্ড করানো হোক, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি ডিভিশন বেঞ্চে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সুপ্রিম কোর্ট? কি হবে নজর রয়েছে। কি বলছে রাজনৈতিক মহল এই নিয়ে শোনায়। কোটি কোটি ভারত में এসে সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় ডুবে গেছে। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিকরা দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো, পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক ওর চোখটা। সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে অভিষেক ব্যানার্জি বিদেশে গেলে আর ফিরবে না, সেই কারণে সুপ্রিম কোর্ট মামলাকে আবার হাইকোর্টে পাঠিয়েছে। হাইকোর্ট এর আগেই বিদেশ যাত্রার অনুমতি দেয়নি, এবার তো সরাসরি পিজিতে ট্রিটমেন্ট করার আদেশ দেওয়াতে এর থেকে বোঝা যাচ্ছে পিজি যে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল, সেই হাসপাতালের বিশ্বাসযোগ্যতা আদালতের কাছেও বেড়েছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।